ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। সুইজারল্যান্ডের বিপক্ষে জয় উদযাপনের রেশ না কাটতেই অনুশীলনে আর্জেন্টিনা। অবশ্য ক্যানসাসের অনুশীলনে ছিলেন না মেসি সহ দলের সেরা তারকারা। আসলে আর্জেন্টিনার মেসিবিহীন অনুশীলনেই প্রথম নকআউটে ৩৩০ মিনিট মাঠে থাকা এলেমটেনকে বিশ্রাম দেওয়ার বিকল্প নেই কোচের হাতে। ইংল্যান্ডের বিপক্ষে দলের সেরা অস্ত্রকে ফুরফুরে মেজাজে রাখতে চান এই মাস্টার মাইন্ড। যুক্তরাষ্ট্র থেকে মুজেবিন তারেকের প্রতিবেদনে বিস্তারিত। তিন নকআউট ম্যাচের দুটি গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে। সব মিলিয়ে ৮ দিনে ৩ ম্যাচ। একাদশের অনেকেই আসা যাওয়ার মাঝে থাকলেও ব্যতিক্রম কেবল লিওনেল মেসি। প্রতিটি ম্যাচের শুরু থেকে ছিলেন শেষ মিনিট পর্যন্ত। এই ৮ দিনে ৩৩০ মিনিট খেলে মাঠ ছেড়েছেন দলের জয় নিশ্চিত করেই। ফিনিশিং লাইন থেকে এখনো ২ কদম দূরে আলবিসেলেস্তারা। শেষ চারে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। যে লড়াই শুধু একটি ফুটবল ম্যাচ নয়, আর্জেন্টাইনদের কাছে প্রতিশোধের মঞ্চ। যে রোমাঞ্চের উত্তাপ বিশ্বকাপে যোগ করেছে বাড়তি রং। শেষ ৮-এর বাধা পেরিয়েও নেই মুক্তি। উদযাপনে লাগাম টেনে পরদিনই অনুশীলন মাঠে টিম আর্জেন্টিনা। বেস ক্যাম্প কানসাস সিটির অনুশীলন মাঠে অবশ্য দেখা মিলল ভিন্ন চিত্রের। স্কালোনির রিকভারি সেশনে ক্যামেরার লেন্স যার অপেক্ষায়, সেই লিওনেল মেসির খোঁজ নেই। বিশ্বকাপের এবারের আসরে প্রথমবারের মতো আর্জেন্টিনার অনুশীলনে নেই এলেমটেন। মূলত বেঞ্চে থাকা ফুটবলারদেরকেই ঝালিয়ে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। মেসি, ডিপল, ম্যাকঅ্যালিস্টার সহ শুরুর একাদশের সব ফুটবলার ছিলেন বিশ্রামে। তবে অনুশীলনে দেখা গেছে সুইসদের বিপক্ষে গোল পাওয়া লাউতারো মার্টিনেজকে। লক্ষ্য একটাই, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামা। বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। তার জাদুতে বিশ্বকাপের টানা দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা, যেখানে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন ফুটবল জাদুকর। অবশেষে ক্লান্তি স্পর্শ করলো লিওনেল মেসিকে। বিশ্বকাপ শুরুর ১ মাস ও ৬টি ম্যাচ খেলার পর এই প্রথম কোনো অনুশীলনে দেখা যায়নি এলেমটেনকে। সুইজারল্যান্ডকে হারানোর পরদিন রোববার কানসাস সিটিতে অনুশীলন করেছে আর্জেন্টিনা, যেখানে শুধু মেসি নন, দেখা যায়নি শুরুর একাদশে থাকা কোনো ফুটবলারকেই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র। ৪৮ দলের বিশ্বকাপ, ১০৪ ম্যাচের বিশ্বকাপ, সেটা এখন আর ৩ ম্যাচ বাকি, ২ সেমিফাইনাল ১ ফাইনাল। বাড়তি নজর অবশ্যই আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে থাকছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের দিন ঐতিহ্যবাহী সাদা আকাশি জার্সির বদলে নীল জার্সি পরে খেলতে চায় আর্জেন্টিনা। এজন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে কাবালা বা সৌভাগ্যের বিশ্বাস। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তাদের ২ ঐতিহাসিক জয়ই এসেছিল নীল অ্যাওয়ে জার্সি পরে, তাই তো এবারও সেই নীল জার্সি পরেই ইংলিশদের সাথে লড়তে চায় আকাশি সাদারা। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো অনুমোদন মেলেনি। ফিফার কাছ থেকে সিদ্ধান্ত আসার কথা রয়েছে মঙ্গলবার। এদিকে চলতি বিশ্বকাপে কেবল একবার এই নীল জার্সি পরে খেলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে সেই ম্যাচটি তারা জিতেছিল ৩-১ গোলে। লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচকে সামনে রেখে এমন নিশ্চয়তা দিচ্ছেন সাবেক ইংলিশ ফুটবলার জো কোল। মূলত ইংল্যান্ডকে জেতার টোটকা হিসেবে ম্যাচে মেসিকে ঘুম পাড়ানোর কথা বলেছেন তিনি। এমন হাই ভোল্টেজ মঞ্চে ইতিহাস, গতি আর ট্যাকটিক্সের এই চরম লড়াইয়ে শেষ হাসি কার হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও ২ দিন। দ্বিতীয় সেমিফাইনালের মেগা ম্যাচে মুখোমুখি হচ্ছে ২ চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই মহারণ শুরুর আগেই মাঠের বাইরের পারদ আকাশচুম্বী করে দিয়েছেন সাবেক ইংলিশ তারকা জো কোল। জনপ্রিয় নেটফ্লিক্স শো দ্য রেস্ট ইজ ফুটবল পডকাস্টে এসে তিনি করলেন এক বিতর্কিত মন্তব্য। তার দাবি, লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে দেবে থ্রিলার্সরা। মেসি প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে লড়তে যাচ্ছে। তাকে হারানোর এক অভিনব কৌশল জানা গেছে। আমাদের তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে, আমরা ওকে ঘুম পাড়াতে যাচ্ছি। হ্যাঁ, শতভাগ নিশ্চিত। নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে আসা টমাস টুখেলের ইংল্যান্ড এখন উঠছে আত্মবিশ্বাসে। তবে প্রতিপক্ষ যখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তখন লড়াইটা সহজ হওয়ার কোনো সুযোগ নেই। যদিও জো কোল মনে করছেন ইংল্যান্ডের আক্রমণ ভাগের গতি লিওনেল স্কালোনির রক্ষণ ভাগকে তছনছ করে দেবে।
অন্যদিকে লিওনেল মেসি জানিয়েছেন ইংলিশদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন তিনি। চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ড ছাড়া প্রতি ম্যাচেই গোল পেয়েছেন মেসি, তবে শেষ ম্যাচে অ্যাসিস্ট করে দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন এলামটেন। সেমিফাইনালের মহারণের জন্য পুরোপুরি প্রস্তুত এই আলবিসেলেস্তা অধিনায়ক। এদিকে দীর্ঘ 21 বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা হচ্ছে এই দুই পরাশক্তির। এর আগে 1962, 1966, 1986, 1998 এবং সবশেষ 2005 সালে মুখোমুখি হয়েছিল দুই দল। 2005 সালের সেই স্মৃতিতে জিতেছিল ইংল্যান্ড। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এবার ম্যারাডোনার ইতিহাস ছোঁয়ার অপেক্ষায় লিওনেল মেসি। ম্যারাডোনার 1986 সালের পর এক বিশ্বকাপে সর্বোচ্চ 54টি ইনভলভমেন্ট করে আবারও নতুন রেকর্ড করলেন মেসি। 2026 ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত তিনি করেছেন মোট 54টি শট ইনভলভমেন্ট, এর মধ্যে 33টি শট নিয়েছেন এবং 21টি গোলের সুযোগ তৈরি করেছেন সতীর্থদের জন্য। একাশরের বিশ্বকাপে এত বেশি শট ইনভলভমেন্ট সবশেষ দেখা গিয়েছিল 1986 সালে। সেবার আর্জেন্টিনার কিংবদন্তি ম্যারাডোনা করেছেন 29টি শট এবং 30টি সুযোগ সৃষ্টি, মোট 59টি শট ইনভলভমেন্ট। 4 দশক সেই কীর্তির সবচেয়ে কাছাকাছি এখন লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অংশ নিতে ডালাসে পৌঁছেছে ফ্রান্স। প্রিয় ফুটবলারদের বরণ করে নিতে টিম হোটেলের সামনে হাজির হন শত শত সমর্থক। ফরাসি মহারণের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে স্পেন। এমবাপ্পে ও ওসমান ডেম্বেলেদের আটকাতে প্রস্তুতি নিচ্ছে পুরো দল। সেমিফাইনালে সেই মহারণের জন্য রঙিন হয়ে উঠেছে ডালাস স্টেডিয়াম। আরেকটা ম্যাচ জিতলেই হ্যাট্রিক ফাইনাল। কিলিয়ান এমবাপ্পে উঠে যাবেন নতুন এক উচ্চতায়। সেই মিশনে ফ্রান্সের আগমন এবার ডালাসে। টিম হোটেলের সামনে প্রিয় ফুটবলারদের এক পলক দেখতে ভিড় শত শত সমর্থকদের। মুঠোফোনে সেই মুহূর্ত ধরে রাখার পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে সহ অন্যদের নাম ধরে চিৎকার করতে থাকেন তারা। ইউরো 2024-এর সেমিফাইনালে ফ্রান্সকে বিদায় করা এবং গত বছরের নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে হারানো স্প্যানিশ ডিফেন্স ভেদ করাটা ফরাসিদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই বাধা টপকাতে প্রস্তুত দেম্বেলে এমবাপ্পেরা। এমন হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে নতুন সাজে ডালাস স্টেডিয়াম। ফুটবলারদের নিখুঁত খেলার অভিজ্ঞতা দিতে অক্লান্ত পরিশ্রম করছেন মাঠ কর্মীরা। ইউভি লাইটের আলোয় বিশেষ প্রযুক্তিতে প্রাকৃতিক ঘাসের পিচটিকে নিখুঁত যত্নে করা হয়েছে তৈরি। শুধু মাঠ তৈরি নয়, একই সাথে সুসজ্জিত করা হয়েছে দুই দলের ড্রেসিং রুম, যেখানে রাখা হয়েছে আধুনিক জিম ও ব্যায়ামের নানা সরঞ্জাম। প্রথাগত ফুটবলের সাথে আমেরিকান ক্রীড়া সংস্কৃতির মেলবন্ধন তৈরি করেছে নতুন সুর। আমাদের মূল লক্ষ্য ছিল আমেরিকান স্পোর্টস কালচারের সাথে ঐতিহ্যবাহী ইউরোপিয়ান ও দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্কৃতিকে সুন্দরভাবে মিলিয়ে দেয়া। গ্যালারিতে মিউজিক বাছাই থেকে শুরু করে সামগ্রিক সাড়া ছিল অসাধারণ। সব মিলিয়ে এই মেলবন্ধনটা সত্যি চমৎকারভাবে কাজে দিয়েছে। সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে নিজেদের প্রস্তুত করছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের অধীনে দারুণ ফর্মে থাকা স্প্যানিশ রক্ষণভাগ পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে। তবে শেষ চারে তাদের সবচেয়ে বড় পরীক্ষা নিতে প্রস্তুত কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলেদের সমন্বয়ে গঠিত ফরাসি আক্রমণ। ফ্রান্স বিধ্বংসী ফর্মে থাকলেও 2023 সালের মার্চের পর প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে নির্ধারিত 90 মিনিটে হারেনি স্পেন। পাশাপাশি তরুণ তারকা লামিন ইয়ামাল একাদশে থাকাকালীন 26টি ম্যাচের একটিতেও পরাজয়ের মুখ দেখেনি দলটি। এমনকি আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের নকআউট মঞ্চে এমবাপ্পের বিরুদ্ধে কখনো হার না মানার দুর্দান্ত রেকর্ডে রয়েছে এই উইঙ্গারের। পরিসংখ্যানের এই রোমাঞ্চকর দ্বৈরথ বলে দেয় জমজমাট এক লড়াই অপেক্ষা করছে ফুটবল বিশ্বের জন্য। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। 2026 ফিফা বিশ্বকাপের ম্যাচ নম্বর 101 বুধবার রাত 1টায় হবে ফ্রান্স ও স্পেনের হাই ভোল্টেজ সেমিফাইনাল। এর জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা। এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন এল সালভাদোরের অভিজ্ঞ রেফারি ইভান বার্টন। তাকে সহায়তা করবেন এল সালভাদোরের ডেভিড মোরান এবং আর্জেন্টিনার আন্তোনিও পুপিরো। চতুর্থ কর্মকর্তা থাকবেন সুইডেনের গ্লেন নিওবার্গ। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবুদ বেইগি। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহরণ। দুই ইউরোপীয় মহাশক্তির মহরণে অভিজ্ঞ রেফারি ইভান বার্টনের সিদ্ধান্তও থাকবে ফুটবল প্রেমীদের বিশেষ নজরে।
প্রথমবারের মতো আয়োজিত ইউটিউব ফিফা ক্রিয়েটার্স কাপ জিতে আইশো স্পিডের উল্লাস। বললেন, গোটা বিশ্বকে এক করেছে বিশ্বকাপ। নিউ ইয়র্কে ডিজিটাল স্ক্রিনের তারকারা মাঠ মাতালেন ফুটবলার রূপে। যে ম্যাচে রেফারি ছিলেন খোদ ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কলিনা। ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুও ছিলেন এই আয়োজনে শামিল। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর সাথে আইশো স্পিডের এই খুনসুটি নিউ ইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্কের ওলম্যান রিংকে। রোববার বিকেলে চেন্নাই এই চত্বর রূপ নিয়েছিল এক টুকরো ফুটবল উৎসবে, যার মধ্যমণি ইন্টারনেট সেন্সেশন আইশো স্পিড। ইউটিউব ফিফা ক্রিয়েটার কাপের এই আয়োজন এবারই প্রথম, যেখানে ডিজিটাল স্ক্রিনের তারকারা নেমেছিলেন ফুটবলার রূপে। একদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অন্ধভক্ত আইশো স্পিড, অন্য দলের নেতৃত্বে ফুটবল ক্রিয়েটার সেলিন ডেপ্ট, আর ম্যাচ পরিচালনায় খোদ ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কলিনা। আমি বিশ্বকাপকে ভালোবাসি। এবারের বিশ্বকাপ আমি অনেক বেশি উপভোগ করেছি। যখন আমি স্টেডিয়ামের বাইরে ভক্তদের সাথে আড্ডা দিই, দারুণ একটা ভাইব থাকে এখানে। ফুটবল সব ভাষায় কথা বলে। আপনি যে কোনো দেশ, যে কোনো শহর কিংবা যে কোনো প্রান্তে যান না কেন, সেখানে যদি একটা ফুটবল থাকে আর আপনি সেটা কারো দিকে বাড়িয়ে দেন, সে ঠিকই বলটি আবার আপনার দিকেই পাস করবে। দুপুরের কড়া রোদ উপেক্ষা করে ব্রাজিলিয়ান ক্রিয়েটর অ্যালান স্ট্যাগের জাদু কিংবা গোলপোস্টের অতন্দ্র প্রহরী বিলু ও জিয়াসের চমক, সব মিলিয়ে ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। ফ্যাশন ক্রিয়েটর উইজডম কে এর মতো তারকারাও এদিন মাতিয়েছেন মাঠ। ছিলেন ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কাফুও। ফিফা বিশ্বকাপ বলতে ঠিক এটাই বোঝায়। এটি মানুষের মধ্যে সমতা বজায় রেখে সবাইকে এক সুতোয় বাঁধার এক অনন্য মাধ্যম। এটি আপনাকে এমন সব মানুষকে জড়িয়ে ধরতে শেখায় যাদের সাথে আগে কখনো দেখাই হয়নি। এটাই বিশ্বকাপের আসল শক্তি। মূলত নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে এটি ফিফার একটি কৌশল বলা যায়। এই টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিয়েটরদের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যাই 27 থেকে 35 কোটিরও বেশি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। যুক্তরাষ্ট্রের বিদায়ের সপ্তাহখানেক পেরিয়ে গেলেও ফোলারিন বালোগানের লাল কার্ড ইস্যু নিয়ে জলঘোলা থামছেই না। নতুন তথ্য, ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ আল কামালি কমিটির অন্য 17 সদস্যের সঙ্গে কোনো আলোচনা না করেই নেন এই সিদ্ধান্ত। I asked for a review because I didn't think it was a foul. And they made the right decision because, number one, it wasn't a foul. বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বালোগুনের লাল কার্ডের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে 3 বার ফোন করেছিলেন। এরপরই বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, সিদ্ধান্ত পরিবর্তনে তিনিই ভূমিকা রেখেছেন। You're asking me about the whole soccer thing? So, yeah, I did. I spoke to Johnny, who's আমি মনে করিনি ওটা ফাউল ছিল, এজন্য রিভিউর কথা বলেছিলাম। আমার কাছে মনে হয়েছে দুজন দুর্দান্ত অ্যাথলেট একে অপরের ওপর আছড়ে পড়েছিলেন এবং জড়িয়ে গিয়েছিলেন। সেখানে ইচ্ছাকৃত কোনো ফাউল ছিল না। a good athlete, and I understand sports really well. এই সিদ্ধান্তের পরই ফুটবল পাড়ায় আলোচনা সমালোচনা কম হয়নি। বিশেষ করে সভাপতি ইনফান্তিনোকে নিয়ে সমালোচনা ছিল আকাশ ছোঁয়া। এই দলে বেলজিয়ামের কোচ খেলোয়াড় তো ছিলেনই, নরওয়ে ইংল্যান্ডের কোচও ছিলেন। I don't think this is about Donald Trump, I think it's about FIFA. Comme je disais à vos collègues là-bas en interview individuelle, je ne savais pas que dans les bureaux de la FIFA, le 5 juillet correspondait au 1er avril en Europe. 100% or 99% because always some people, you know, but 99.9% that we all, you know, agree that was an unfair red card. Do we appeal if a yellow card is not a yellow card? Do we think it's not a red card, or who thinks it? Where does it start and where does it end? It's my question. I don't have an answer. বালোগুনের লাল কার্ডের সিদ্ধান্ত বদলেও কাজ হয়নি। সেই ম্যাচে যুক্তরাষ্ট্র 4-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। স্বাগতিকদের বিদায়ের 1 সপ্তাহ পরও সেই বিতর্ক থামছে না। নতুন তথ্য, ফিফার ডিসিপ্লিনারি কমিটির মাত্র 1জন সদস্যের সিদ্ধান্তেই প্রত্যাহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের এই ফরওয়ার্ডের নিষেধাজ্ঞা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ আল কামালি কমিটির অন্য 17 সদস্যের সঙ্গে কোনো আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। মজার ব্যাপার, বালোগুনের লাল কার্ডের পর প্রথমে 1 ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এই আল কামালি। বিবিসি জানিয়েছে, এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।
আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায়ে লিখতে যাচ্ছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে উরুগুয়ের 72 বছরের পুরনো রেকর্ড ভেঙেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে টানা 12 ম্যাচে 2 বা তার অধিক গোল করার নতুন বিশ্ব রেকর্ড গড়েছে লিওনেল স্ক্যালোনির দল। এর আগে 1930, 1950 এবং 1954 3 বিশ্বকাপ মিলে টানা 11 ম্যাচে 2 বা তার অধিক গোল করার রেকর্ড ছিল উরুগুয়ের দখলে। আর্জেন্টিনার এই গোলের ধারাবাহিকতা শুরু হয় 2022 সালে কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের মাধ্যমে। এরপর 2026 বিশ্বকাপ মিলে টানা 12 ম্যাচে অন্তত 2 গোল করে ইতিহাসের নতুন মালিক এখন আলবিসেলেস্তারা। বিশ্বকাপে ভিএআর পরিসংখ্যানে উঠে এসেছে নতুন তথ্য। আর্জেন্টিনা নয়, বরং ভিএআর এর সবচেয়ে বেশি সুবিধাভোগী দল মেক্সিকো। প্রতি 100 ফাউলে ভিএআর হস্তক্ষেপের হার বিশ্লেষণ করে দেখা গেছে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে অন্যতম আয়োজক দল মেক্সিকো। তাদের পক্ষে গিয়েছে 7.8% সিদ্ধান্ত। তবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পক্ষে গিয়েছে ভিএআর এর 6.7% সিদ্ধান্ত, তবে বিপক্ষে যায়নি একটিও। এবং গ্রুপ পর্বে আর্জেন্টিনার কোনো ম্যাচে ভিএআর হস্তক্ষেপ করেনি। অন্যদিকে ভিএআর এর সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে লুকা মডরিচের ক্রোয়েশিয়া। সরকার ও দুই দেশের ফেডারেশন চাইলে লিওনেল মেসিকে বাংলাদেশে আনা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। দুপুরে যমুনা টেলিভিশন পরিদর্শনে এসে রাষ্ট্রদূত বলেন, ফুটবলের জোয়ারে বাংলাদেশে আর্জেন্টিনার মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে ফুটবল সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। ফুটবল বিশ্বকাপের হট ফেভারিট দল আর্জেন্টিনা। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস যমুনা টেলিভিশনে আসেন সোমবার দুপুরে। তাকে স্বাগত জানান টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ ও বার্তা প্রধান তৌহিদুল ইসলাম। রাষ্ট্রদূত তাদের সাথে মতবিনিময় করেন দ্বিপাক্ষিক সম্পর্ক ও চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনা নিয়ে। পরে যমুনা টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন রাষ্ট্রদূত। কুশল বিনিময়ের পাশাপাশি তোলেন সেলফিও। রাষ্ট্রদূত জানান, আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসায় অভিভূত তিনি। বাংলাদেশের সমর্থকদের আবেগ ও ভালোবাসা সত্যি অবিশ্বাস্য। তারা ঠিক আর্জেন্টাইনদের মতোই ফুটবলকে হৃদয় দিয়ে অনুভব করেন। এ কারণেই আমাদের মধ্যে এত সহজে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এবং আমরা একসঙ্গে খেলা উপভোগ করতে পারি। এখন তো আর্জেন্টাইনরাও বাংলাদেশে এসে সমর্থকদের সঙ্গে খেলা দেখছেন। এখানকার সমর্থকদের বলবো, আপনারা সমর্থন অব্যাহত রাখুন। আমরা এখন টুর্নামেন্টের একেবারে শেষ পর্যায়ে। এই সময় আপনাদের সমর্থন আমাদের আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। দ্বিপাক্ষিক ফুটবল সহযোগিতা বাড়ানোর সুযোগ আছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বিশেষ করে বাংলাদেশের জন্য আর্জেন্টাইন ফুটবল কোচ আনা ও বাংলাদেশ থেকে তরুণ খেলোয়াড়দের আর্জেন্টিনা পাঠানোর বিষয়ে উদ্যোগ নিতে তিনি সহযোগিতা করবেন। কেউ যদি আর্জেন্টিনার কোচদের বাংলাদেশে আনার উদ্যোগ নেন কিংবা অন্য কোনো বাস্তবসম্মত প্রস্তাব দেন, আমি তাদের সঙ্গে বসতে প্রস্তুত। এমনকি বাংলাদেশের তরুণ ফুটবলারদের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়েও আলোচনা হতে পারে। তবে শুধু আগ্রহ থাকলেই হবে না, বাস্তবায়নযোগ্য পরিকল্পনা থাকতে হবে এবং কিভাবে তা কার্যকর করা যায় সেটিই গুরুত্বপূর্ণ। মেসি ভক্তদের জন্য দিলেন চমকপ্রদ তথ্য। সরকার ও দুই দেশের ফুটবল সংস্থা চাইলে মেসিকে বাংলাদেশে আনার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। অবশ্যই মেসিকে বাংলাদেশে আনার যে কোনো উদ্যোগকে আমি সমর্থন করি। তবে বিষয়টি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমন্বয়ের মাধ্যমে হতে হবে। খেলোয়াড়দের নানা চুক্তিগত ও আইনি বিষয় থাকে, এসব দুই ফুটবল সংস্থাই পরিচালনা করে। সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারে। বিশ্বকাপে জিতলে আর্জেন্টিনা বাংলাদেশের সমর্থকদের জন্য বিশেষ কর্মসূচি দেবে বলেও জানান রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। উরুগুয়ে জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন দেশটির কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ফোরলান। 2027 সালের মার্চ পর্যন্ত দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পর উরুগুয়ের কোচের পদ থেকে বিদায় নেন মার্সেলো বিয়েলসা। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন 47 বছর বয়সী দলটির সাবেক এই তারকা। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইগনাসিও আলোনসো জানিয়েছেন, ফোরলানকে স্থায়ীভাবে রাখা হবে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 2010 বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী এই ফরওয়ার্ড এর আগে পেনারোল ও আতেনাস দে সান কার্লোসের কোচ হয়ে কাজ করেছেন। ফিফা বিশ্বকাপে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদে খেলা ফুটবলাররা। এই আসরে ক্লাবটির খেলোয়াড়রা এখন পর্যন্ত 19টি গোল করেছেন। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বেলিংহামের গোলে বিশ্বকাপের এক আসরে কোনো এক ক্লাবের খেলোয়াড়দের সর্বোচ্চ গোলের রেকর্ড হলো। রিয়ালের এই রেকর্ড গড়ার পথে সবচেয়ে বড় অবদান রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। তিনি চলতি আসরে সবচেয়ে বেশি 8টি গোল করেছেন। এছাড়া বেলিংহাম করেছেন 6টি, ভিনিসিয়াস জুনিয়র 4টি এবং আর্দা গোলের করেছেন 1টি। এর আগে এই কীর্তি ছিল হোনভেদ, বায়ার্ন মিউনিখ এবং পিএসজির। এবার সেই রেকর্ড পেছনে ফেলে নতুন ইতিহাসের মালিক হল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।